রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। অশালীনভাবে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। তার ভাবভঙ্গি দেখে একটু ঘাবড়ালো না জাঙ্কুক। তার মস্তিষ্কের প্রতিটা নার্ভ খুব সচল। তার দৃষ্টি জোড়াও খুব কৌশলের সাথে মেয়েটার আচরণবিধি পরখ করে যাচ্ছে। মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে কিছু একটা বের করার ধান্দায় ছিল। লিফটটাও তখন 3rd ফ্লোরে এসে পৌঁছালো। এক পলক রেড সাইরেনে 3 লেখাটা দেখল জাঙ্কুক। এক মুহূর্ত দেরি না করে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল সে। এতটা দ্রুত ঘটালো যে মেয়েটা ভয়ে তটস্থ হয়ে লিফটের দেওয়ালে দুম করে পিঠ থেকে চিৎকার দিল। সামনের সুদর্শন চেহারার স্মার্ট ব্যক্তির দিকে ভীষণ ভয় নিয়ে তাকিয়ে আছে। অনবরত ঠোঁট গিলেই যাচ্ছে, চোখের কোটর ভয়ের চোটে বড় বড়। নিঃশ্বাসের বেগে বুকটা ওঠানামা করছে তার। লিফটটাও পজ হয়ে থেমে আছে, আর নিচে নামছে না। কপালের ঠিক মাঝ বরাবর পিস্তল তাক করে ধরেছে জাঙ্কুক। ট্রিগারের কাছে আঙুল রাখা, যে কোনো মুহূর্তেই মৃত্যুর কাছে টিকিট কেটে সিটকে পড়তে বাধ্য মেয়েটা পিস্তলটার দিকে এক পলক তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে আমাকে যেতে দিন প্লিজ, আমাকে মারবেন না প্লিজ, আমি তো চুপ। খুব ক্ষীণ কণ্ঠে জোর দিয়ে বলে উঠল জাঙ্কুক। চোখটা শুরু করে মেয়েটার ভয় জড়ানো চোখের দিকে সরাসরি তাকালো। মেয়েটা ফ্যালফ্যাল করে তাকাতেই ওই অনর চোখের কাছে নত স্বীকার করলো। নিতান্তই দূরত্ব রেখে পিস্তল থেকে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, কিন্তু কড়া পারফিউমের সুঘ্রাণযুক্ত মুহটা কঠিনভাবে আসক্ত করে দিচ্ছে। এমন স্বচ্ছ পার্সোনালিটির পুরুষদের হাতে ভারী পিস্তলটা বড্ডই বেমানান। তাদের হাতে দামি বিয়ারের বোতল থাকলে চমৎকার লাগতো। শান্ত অথচ সংযত ঠোঁটটায় একটা সিগারেট চেপে রাখলে মন্দ হতো না। কালো গেঞ্জিটার দিকে তাকালে বুকটা যেন কেঁপে ওঠে। খাপে খাপে 6টা ভাঁজের আদল স্পষ্ট বোঝা যাচ্ছে। 2 হাতে টি শার্টটা খুললেই ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হবে নিশ্চিত। জাঙ্কুকের ইচ্ছে করছে ঠাস করে মেয়েটার গালে চড় মারতে। পরিবার নিয়ে হোটেলে উঠেও এমন জঘন্য ঘটনার মুখোমুখি হবে সেটা চিন্তাও করতে পারেনি। এরা সংঘবদ্ধ দল হিসেবে বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ায়। কোনো ধনী বা টাকা পয়সা ওলা লোকেদের এরা স্বেচ্ছায় দেহ বিক্রি করে দেয়। রাত কাটিয়ে ওসব লোকেদের কাছ থেকে টাকা হাতিয়ে ভোরের মধ্যেই পগার পার। জাঙ্কুক দাঁত কিরমির করে রাগ দেখে বলল, ট্রিগারটা টিপলে কি হবে জানো? ডাইরেক্ট মৃত্যু। ব্যাগ থেকে যেই প্যাকেট বের করতে চাইছিলে সেটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দেবে। এই ব্যবসায় কেন নেবেছ? লজ্জা করে না এসব করতে? মেয়েটা হুমকি খেয়ে গড়গড় করে সব বলে দিল। মেয়েটার নাম জোয়া। সে প্রায় 3 বছর যাবৎ এই লাইনে কাজ করছে। অনাথ, আত্মীয় বলতে কেউ নেই। দারিদ্রতার জন্যই এ পেশায় নিয়োজিত হয়েছে এবং জাঙ্কুককে এখানে আসার পর থেকেই ফলো করেছিল সে। কিন্তু জাঙ্কুক যে সাধারণ ব্যক্তিদের মধ্যে নয় এবং ওইসব নারী পিপাসু চেতনাও নেই সেটা বুঝতে পেরেছে সে। চুপচাপ পিস্তল নামিয়ে সেটা কোমরে গুছল জাঙ্কুক। মেয়েটার হাতে কিছু টাকা এবং একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, কার্ডে একটা নাম্বার আছে, ওটাতে কল দিয়ে জন জাঙ্কুক নামটা বললে এনাফ। স্যালারি কত লাগবে সেটা ঠিকঠাক মতো ফাইনাল করে দেব। আর যদি কখনো এই লাইনে দেখেছি, পরের বার নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। চলে যাও। মেয়েটা অপরাধী মুখে চোখ নামিয়ে রেখেছে। হাতে কার্ড ও টাকা পেয়ে কিছুক্ষণ চুপ থাকার পর হালকা গলায় বলল, আপনি আমাকে সাহায্য করলেন কেন? আমি তো আপনারই ক্ষতি করতে চেয়েছিলাম। লিফটটা অন অপশানে চাপ দিতেই এক পলক মেয়েটার দিকে তাকালো সে। শেষে চোখ ঘুরিয়ে স্বাভাবিক মেজাজে বলল, পাপ মোচনের সুযোগ দিলাম। নিজেকে আর দূষিত না করে কলঙ্কের দাগ ঘোচাও। মেয়ে হিসেবে নিজের প্রেস্টিজ বিক্রি করে সংসার চালাবে, এটা লজ্জার। কর্মে খাটো, শ্রম দাও, নিজের বুদ্ধিতে টাকা ইনকাম করো। এইসব অনৈতিক পথে থাকার মানে হয় না। এভাবে মরলেও তুমি শান্তি পাবে না, বুঝেছো? এবার চলে যাও। মৃদু আওয়াজে লিফটের 2 দ্বার খুলে যেতেই সে মাথা নিচু করে বেরিয়ে গেল। 2 পা এগোতেই হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল মেয়েটি। জাঙ্কুক সেই দিকে কপাল কুঁচকে তাকাতেই মেয়েটা মাথা পিছু ঘুরিয়ে চোখে চোখ রেখে অকপটে বলল, আপনার স্মার্টনেসে মেয়ে মানুষকে করুণভাবে ঘায়েল করার যোগ্যতা রাখে মিস্টার। পিস্তলের চাইতেও মারাত্মক সেটা। কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না জাঙ্কুকের মধ্যে। সদা সর্বদার মতো গুমর মুখে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে রইল। লিফটের বাটন অপশানে ক্লিক করে পকেটে হাত গুঁজেই 2 দিক
থেকে দুটো সিলভার দরজা আসতে লাগলো এবং 1 সেকেন্ডের জন্য ঠোঁটের ডান কোণে বাঁকা হাসি ফুটলো জাঙ্কুকের। হাসিটুকু মিলিয়ে দিয়ে লেগে গেল লিফটের দরজাটা। ছোট ছোট পায়ে হোটেল এরিয়া ত্যাগ করে কখন যে অন্যমনস্ক ভঙ্গিতে বালুকা স্থানে চলে এলো খেয়ালও নেই। মেয়েটির হাতে এখনো সাদা কার্ড এবং চকচকে কিছু নোট। চোখ তুলে সামনে তাকালো সে। বালুময় জায়গাটা সন্ধ্যার মায়াতে নির্জন হয়ে উঠেছে। ডুবো ডুবো কমলার মতো অরুণের চাকাটা সমুদ্রের নিচে যেন তলিয়ে যাচ্ছে। আস্তে আস্তে জ্বলন্ত পিণ্ডটা তেজ হারিয়ে সমুদ্রের প্রশস্ত বুকে গা ভাসাতে প্রস্তুত। মেয়েটি দেখল প্রকৃতি যেন আগুনের পিণ্ডটাকে সমুদ্রের জলধার দিয়ে আগলে নিল। সমস্ত দাপট শোষণ করে নির্বিকার বানিয়ে দিল সূর্যটাকে। পাপ মোচন শব্দটা যেমন ছোট্ট, তেমনি এর ভাবার তো যেন বিশাল কিছু। কিছু টাকা সে কি অভুক্তদের মাঝে বিলিয়ে দেবে? দিলে তো ভালোই হয়, তার পেটেও তো সকাল থেকে কিছুই পড়েনি। আকাশে কোনো তারা নেই, চাঁদের আলো নেই, সবকিছু কেমন নিস্তব্ধ। কুয়াশা যেন প্রবলভাবে ঘনীভূত হচ্ছে। দূর দূরান্তের দৃশ্যপট থেকে এখন ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে। ঠান্ডায় পায়ের তলা যেন গরম হওয়ার নাম নেই। তার উপর সকাল থেকে নষ্ট ফোনটা নিয়ে কল করেই যাচ্ছে জিমিন। গ্রাম্য ভিটায় একমাত্র আদরের টুকরো ছিল তে। নিজের বোন রোজের থেকেও সে প্রিয় ছিল তার কাছে। আদরের টুকরোটা যখন স্বামীর হাত ধরে শহরের দিকে ছুটল, সে আর পিছু ফিরে আসেনি। সেলিনার হাতে যখন কড়াই গন্ডায় মার খেয়ে সব বোনেরা খিঁচিয়ে থাকতো, তখন ছোট্ট তে ঠোঁট ফুলিয়ে কান্না করে বুবু মানুষটাকে জড়িয়ে ধরতো। মাঝে মাঝে আকাশ ডেকে উঠলে দৌড়ে পালিয়ে ছুটে আসতো জিমিনের কাছে। দুই হাতে জিমিনকে জাপটে ধরে কতবার যে বাজের শব্দে চমকে উঠত তার হিসেব নেই। কখনো মায়ের মতো, কখনো বোনের মতো মাথায় হাত বুলিয়ে দিত। আজ বুলিয়ে দেওয়ার মাথাটা কাছে নেই। মোটা লেপে গা ঢাকা দিয়ে শুয়ে আছে জিমিন। ঘড়িতে 10টা বাজলেও এখন গভীর নিশুতির মতো নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ। নষ্ট বাটন ফোনটা ছোটখাটোভাবে আছাড় দিতে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। সাথে সাথে খুশি হয়ে গেল জিমিন। তড়িঘড়ি করে তেই নাম্বারে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ বলছে। হতাশ জিমিন জানে তার নিজের ফোনটাও কিছুক্ষণের ভিতরেই বন্ধ হয়ে যাবে। যা করার চটজলদি করতে হবে। অনেক ভেবে চিনতে শেষে জাঙ্কুকের নাম্বার ডায়াল করলো। না জানি জাঙ্কুকের নাম্বারটাও বিজি দেখায় নাকি। এদিকে অভাবনীয় কায়দায় কলটা চট করে রিসিভ হলো। ওপাশ থেকে কারো গলায় বলল, কি শালিকা, কি খবর? জিমিন প্রচন্ড খুশিতে এক লাফ দিয়ে বসলো। লেপটা ফেলে জানলার কপাটটা খুলে খুশি হয়ে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন? এটা আমার নাম্বার, আপনি কি চিনেছেন? কি কপাল, কি কপাল আমার। ভালো আছেন ভাইয়া? আপনি তো আমাদের ভুলেই গেছেন। ভাইয়া তে কেমন আছে? ওকে একটু লাইনে দেওয়া যাবে? ওর তো ফোনটা বন্ধ, অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। কি উত্তর দেবে এখন? বলবে তোমার বোন জ্বরে কাতর, আমার দোষে এখন বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছে? উত্তর না পেয়ে ওপাশ থেকে হ্যালো হ্যালো করে উঠলো জিমিন। অস্থির কণ্ঠের কাছে আধো মুখ করে জাঙ্কুক সাড়া দিয়ে বলল, তে ঘুমিয়ে পড়েছে জিমিন। কাল সকালে যদি কথা বলিয়ে দিই সমস্যা হবে? আমি দুঃখিত, ওকে এখন জাগাতে পারছি না। জিমিন দ্রুত জাঙ্কুককে আড়ষ্টতা থেকে রেহাই দিল। স্বাভাবিক কণ্ঠে হাসি দিয়ে বলল, না না ভাইয়া, এভাবে বলতে হবে না। ও যেহেতু ঘুমাচ্ছে তাহলে ঘুমাক। আমার ফোনটা নষ্ট বলে এতদিন ওকে কল করতে পারিনি। ওকে আমার কথা বলে দেবেন। নিজেকে চূড়ান্ত সীমায় স্বাভাবিক রেখে কথা সারল জাঙ্কুক। একটু জিমিনের মনে সংকোচ বাড়তে দিল না। বিশাল বড় জানলা দিয়ে বাইরের স্বল্প আলোটা রুমে ঢুকছে। রুমটা আজও লাইটহীন। সবাই যার যার হোটেল রুমে ক্লান্ত দেহে ঘুমাচ্ছে, অথচ তার চোখে ঘুম নামক কিছুই নেই। বিছানায় বসে ফ্লোরের দিকে মাথা ঝুঁকে আছে, চোখ দুটো নিজের হাতের উপর স্থির। গাড়ির মধ্যে যখন তে বেহুশ হয়ে গেল, সে চিৎকার করে ডাকার পরে উঠল না। তখন জাঙ্কুক বুঝতে পেরেছিল ভয় কি জিনিস। ভয়ের ব্যাখ্যাটা হাড়ে হাড়ে টের পেয়েছে কঠিনভাবে। পুরো রাস্তা কেমন পাগল পাগল অবস্থায় ড্রাইভ করেছে। সেটা বোধহয় এই ড্রাইভিং জীবনে প্রথম।
কান্নার চোখ দুটো তো সেই কবে শুকিয়ে গেছে, তবু শুষ্ক চোখ দুটোই যেন বর্ষা নামতে চেয়েছিল। যদি কিছু হতো, এই প্রশ্নের কাছে ভেঙে চুরমার হয়ে যায় জাংকুক। চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো ভেঙে যায়। ড্রিম লাইটের মৃদু আলোয় নিজেকে আবিষ্কার করলতে দেহের অসহন তাপমাত্রায় মাথার তালুটা ঝিমঝিম করেছে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ থমে রইল। পরক্ষণে আস্তে আস্তে বুঝতে পারল সে এখন জিনের পাশে শুয়ে আছে। ঠিক ডান দিকটায় জিন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মুখটা তেয়ের দিকে ঘোরানো হলেও মুখ বাদে সমস্ত শরীর কম্বলে আবৃত। তে খুব কষ্টে দুর্বল হাতটা নিজের কপালে ওঠালো। হাতের উল্টো পিঠে কপাল ছুঁয়ে বুঝলো তার জ্বরটা এখন কমেনি। পুরো ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো ওর। সেই গাড়ির ঘটনা থেকে একে একে সবকিছু ঘটনা মনে পড়তেই হঠাৎ জাংকুকের জন্য চিন্তিত হয়ে উঠল। জাংকুক কোথায়? তারা কি বাড়িতে ফিরে এসেছে? কিন্তু বাড়িতে ফিরলেও এই রুমটা একদম অচেনা। কোথায় আছে এখন? এই রুমটা ভুলেও জন মেনশন হবে না। জিনকে ডাকতে গিয়েও বিবেকে বাধা খেলে সে আর ডাকলো না। অসুস্থ জিন এমনিতেই ঘুমাতে পারে না। আজ একটু ঘুমাচ্ছে, ঘুমাক। দুই হাতে ভর দিয়ে যেই বিছানা থেকে উঠতে যাবে অমনি ধপ করে বিছানায় পড়ে গেল তে। জ্বরে শরীরের হাড়গুলো যেন ভঙ্গুর হয়ে মটমট করে উঠল। চোখ খিঁচুনি দিয়ে বিছানায় পড়ে রইল। ওঠার জন্য কয়েকবার জোর খাটালো, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ, বিফল। এই মুহূর্তে যদি জাংকুককে না দেখে কিছুতেই শান্তি পাবে না। জাংকুককে এখন চাই। অদ্ভুত জেদের বসে তে এবার উন্মাদের মতো ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু সফল হলো না। জ্বরের মধ্যে থাকতে একটু সহ্য হচ্ছে না। উঠতে পারছে না, বসতে পারছে না, দাঁড়াতেও পারছে না। তে ক্ষোভে রাগে জেদে দুই হাতের মুঠোয় চাদর খামচে ধরে ঠোঁট শক্ত করে ফেললো। চোখ থেকে টলটল করে গরম জল ঝাঁপিয়ে পড়ছে। অসারতায় শরীর যেন চূড়ান্ত রূপে টলছে। অসহ্য, সবকিছু অসহ্য লাগছে। এমন সময় চাপা নিস্তব্ধতার ভিতর ক্ষীণ একটা শব্দ হলো। শব্দটা স্বতঃস্ফূর্তভাবে কর্ণপথে ঢুকতেই তে চোখ খুলে দরজার দিকে তাকালো। আবছা অন্ধকারে কোনো কিছু দেখতে পেল না। তার উদ্দীপ্ত ইন্দ্রিয় নিশ্চিত যে এটা জাংকুক এসেছে। জ্বরের ঘুরে সবকিছু বিষাদ লাগলেও পারফিউমের গন্ধটা চিনতে ভুল করলো না। গত রাতে যেই উন্মুক্ত বুকটার ভিতর মুখ লুকিয়ে ঘুমিয়েছিল তার রেশ ভোলা সম্ভব না। মোটা মোটা অশ্রুগুলো জ্বরের সাথে দাঙ্গা করে ঝরঝর করে ঝরছে। চোখ দুটো কেমন ফোলা ফোলা এবং ব্যথা অনুভব হচ্ছে। তে হাতের মুঠো স্বাভাবিক করে দুর্বল স্বরে বলল, আমি জানি আপনি এসেছেন। রুমের লাইটটা জ্বালান, আপনাকে একটু দেখতে পাচ্ছি না। বলার কয়েক মিনিট পেরিয়ে গেলেও রুমের লাইট জ্বলল না। জ্বরের মধ্যে কোনোভাবেই শক্তি করাতে পারছে না তে। গলা উঁচিয়ে স্বর যেন বেরোতেও চাইছে না। গলাতেই দুমড়ে মুচড়ে আটকে যাচ্ছে। আস্তে আস্তে পদধ্বনির আওয়াজটা ক্ষীণ থেকে প্রকট হলো। হ্যাঁ, এগিয়ে আসছে। তার দিকে তাকিয়ে তাকিয়ে নীরব পায়ে আসছে। দুর্বল হাতজোড়া থরথর করে কাঁপা অবস্থায় তার দিকে বাড়িয়ে দিল তে। ব্যাকুল আবেদনে জাংকুককে জাপটে ধরার ইচ্ছায় রুক্ষ গলায় কাঁচতে কাঁচতে বলল, এদিকে আসুন, আপনাকে একটু ধরতে চাই, কাছে আসুন। নির্বিকার ভঙ্গিতে বিছানার কাছে আসলো জাংকুক। পলকহীন দৃষ্টিতে তের বাড়িয়ে দেওয়া কাঁপা কাঁপা হাতের দিকে তাকালো। চোখ সয়ে যাওয়া আলোয় তের চিকচিক করা চোখ দুটোর অবস্থা দেখে ধপ করে হাঁটু ভেঙে বসলো জাংকুক। তের হাত দুটো উপেক্ষা করে কাতর মুখটার কাছে এগিয়ে গেল। পা হাতটা দিয়ে গরম গালটা পূর্ণ আবেশে ধরতেই ঠোঁটে আলতো করে চুমু খেলো জাংকুক। চোখ বন্ধ করে জাংকুকের মাথায় কাপা হাতটা রাখলো তে। চুলের ভিতর নরম চামড়ায় উষ্ণ আঙুলগুলো বুলিয়ে দিতেই জাংকুক চোখ খুলে তাকালো। দুজনের সরাসরি চোখাচোখি হতেই তের দিকে ব্যথাতুর কণ্ঠে বলল, গা পুড়ে যাচ্ছে তে, তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ? কথা শুনে খিলখিল করে হেসে উঠল তে। দুই ফোঁটা মোটা অশ্রু তখন দুই কোল বেয়ে গড়িয়ে পড়ল। ক্লিষ্ট ডান হাতটা দিয়ে জাংকুকের মাথা ও বাম হাতটা পিঠের উপর সমান তালে ছুঁয়ে দিতে লাগলো। বুক ঠেলে গরম নিঃশ্বাসটা সশব্দে ছেড়ে দিতেই বলল, নিউমোনিয়া হলে কি করতেন? তখন তো আমার অক্সিজেন নেওয়া লাগতো। সূচ ঢুকিয়ে হাত ঝাঁঝরা করে দিত। ডাক্তার এসে বলতো
রোগীর অবস্থা খারাপ, খুব খারাপ। যে কোনো সময় দম বেরিয়ে মারা পড়তে পারে। ভুরু কুচকে কপট রাগ দেখে জাঙ্কুক বলল, তুমি কি আমার সাথে মস্করা করছো? রাগের আভাস পেয়ে হাসতে হাসতে বলল, না, সত্যি কথাই তো বললাম। হতেও তো পারতো, হয়নি তো। হলে কি ভালো হতো না? আমার মতো একটা তুচ্ছ জীব পৃথিবী থেকে বিদায় নিত। অন্তত এই সুযোগে আপনাকে কঠিন শাস্তি দিতে পারতো না, তাই না? 2 মিনিট একদম নীরব হয়ে রইল। তে তো ভয়ে তটস্থ। জ্বরের ঘোরে বুঝি আবল তাবল মার্কা কথা বলে খেপিয়ে দিয়েছে। জাঙ্কুক যে চুপ মেরে আছে, এখন কি তুলে আছাড় মারবে? তে তাড়াতাড়ি হন্য হয়ে যেই কিছু বলতে যাবে, অমনি ওর 2 হাঁটুর নিচে এক হাত ও ঘাড়ের তলায় অন্য হাত ঢুকিয়ে কোলে তুলে নিল জাঙ্কুক। বসা থেকে উঠে দাঁড়াতেই বন্ধ দরজার দিকে এগোতে এগোতে বলল, থাপ্পড় মারলেও কথা বের হয় না, আর এখন জ্বরের মধ্যে কথার খই ফুটেছে। বলি কি, শাশুড়ি আম্মাকে তোমাকে পেটে নিয়ে মৌনব্রত করেছিল? কথাটা বলতেই দরজা খুলে বাইরে বেরোলো জাঙ্কুক। খোলা দরজাটা চাপিয়ে দিতেই নিজের রুমের দিকে যেতে যেতে ফের বলল, তোমার জন্য মা আমাকে খুব বকেছে। তে ভাবতেও অবাক লাগে, বাবা যাওয়ার পর থেকে মা ওরকম শাসন কোনোদিনও করেনি। একদিকে খুশিও ছিলাম, আবার আর একদিকে দুঃখ লাগছিল। তে তোমাকে যত্ন করতে কি কমতি রেখেছিলাম? কেন ওভাবে সেন্সলেস হয়ে গিয়েছিলে? তে ফ্যাল করে চেয়ে রইল, শুধু কোনো কথা বলতে পারলো না। একে একে সারিবদ্ধ রুমের দরজাগুলো পেরিয়ে যেতেই হঠাৎ মাঝের একটা দরজা যেন ফাঁক দেখলো জাঙ্কুক। সেই সরু ফাঁক দিয়ে কেউ যেন তাদেরকেই দেখছে। জাঙ্কুকের অবচেতন মন জানান দিল মানুষটা কি হতে পারে। তবুও সেই দিকে বিন্দু মাত্র ধ্যান না দিয়ে নিজের রুমে ঢুকে পড়ল সে। সরু ফাঁকাটা খুলে দরজা দিয়ে বের হলো লিসা। সোনালি লাইটের আলোয় করিডোরে দাঁড়িয়ে সে জাঙ্কুকের রুমটাই দেখছে। রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের রুমে ঢুকলো। ঠাস করে দরজাটা বন্ধ করতেই ফোন লাগালো। চোখ বন্ধ করে দেওয়ালে 2 হাত ঘুষি মারতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। হ্যালো, ঘুমাচ্ছিস না? এমন সময় কল দেওয়ার মানে কি? কি হয়েছে লিসা? দপ করে রাগে চোখ বন্ধ করে দাঁত কিরমির করে বলে উঠল, জাঙ্কুক ওর কচি মালটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে রাত কাটাচ্ছে। জানো না তো? তুমি তো মুখে চুইনগাম দিয়ে বসে আছো। আমি কিন্তু এসব সহ্য করতে পারছি না। আমি কিন্তু যে কোনো সময় বাবাকে কল দিয়ে অঘটন ঘটিয়ে দেব। রানী চোখ কচলে কপাল কুচকে বলল, তোমার মাথায় কি বুদ্ধি নেই? সব সময় তাড়াহুড়ো করা লাগে কেন? জাঙ্কুক যদি লটর পটর করেই থাকে তাতে তোমার সমস্যা হবার তো কথা না। ও চাইলে আরও 10টাকে সামলানোর ক্ষমতা রাখে। তুমি জাস্ট চুপ থাকো, আমাকে আমার মতো চলতে দাও লিসা, প্লিজ। ক্ষান্ত হলো না লিসা, রাগে গজগজ করে বলে উঠল, আর কত চুপ করে থাকবো ফুপি? তুমি কি ইচ্ছে করে কাণ্ডগুলো করছো না? আমি কিন্তু দেশে ফিরতে চাইনি, শুধু এই গেওর বাচ্চাটাকে জঘন্য শিক্ষা দিয়েই ফিরতে চাই। এমন একটা শিক্ষা দিতে চাই যেন জাঙ্কুক ধুকে ধুকে ক্ষমা যাক। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়লো রানী। পুরনো অতীতটা আর একটু চাপা দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি ঠান্ডা হও লিসা, ভাইজানকে প্লিজ বিরক্ত করতে যাবে না। এমনিতে ইলেকশনে প্রচুর ব্যস্ত আছে। এবারের ভোটে যদি জিতে যায় তাহলে জাঙ্কুককে নাকানি চোবানি খাওয়াতে দেরি করবে না। আমি শুধু পাওয়ারের জন্যই অপেক্ষায় আছি। ওকে কোনোভাবেই প্রফেশনালি হ্যান্ডেল করা যাবে না। তুমি এটা খুব ভালো করেই জানো জাঙ্কুক সবার আড়ালে খুবই ডেঞ্জারাস পারসন। ওকে ট্যাকল করা কিন্তু ইজি না। একমাত্র পলিটিক্যাল পাওয়ারটাই ওর মতো উচ্চ পদস্থ কর্মকর্তাকে টলাতে পারবে। আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছো। রানীর যুক্তি শুনে শান্ত হলো লিসা। সম্মতির সুযোগে ফোনটা কেটে বিছানায় শুলো। টেবিল ল্যাম্পটা অফ করে চোখ বন্ধ করলো। ঘুমানো খুব প্রয়োজন। ঘুমটা না হলে শান্তি, স্বস্তি, স্বাভাবিক কোনোটাই হতে পারবে না সে। গাইজ, আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, কিন্তু প্লিজ এটাকে ইগনোর করে স্টোরিতে ফোকাস করো। গেমস খেলতে খেলতে চোখ দিয়ে জল পড়ছে জিহর। গোলার চোখটা কচলাতে কচলাতে বিছানা থেকে নামলো। ফোনটা ট্রাউজারের পকেটে ঢোকাতেই সোজা পা চালিয়ে মায়ের রুমের সামনে আসলো। দরজা খুলতেই হতভম্ব হয়ে বিরাট বড় হাঁ করলো জিহ। ঠাস করে হাঁ করা মুখটা 2 হাতে ঢাকলো সে। ও মা, আমার বউ কোথায়? প্রশ্নটা মনে মনে উচ্চারণ হতেই এক দৌড়ে রুম থেকে বেরোলো জিহ। হনহন করে দৌড়ে গিয়ে একদম কাঠ ভাবে জাঙ্কুকের দরজায় গিয়ে থামলো। নাক দিয়ে খ্যাপাটে ষাঁড়ের মতো
নিঃশ্বাস ছাড়তে দুই হাতের থাবা উঁচিয়ে দরজায় বাড়ি মারতে নিতে পিছন থেকে কেউ ওর কোমর জড়িয়ে শূন্যে তুলে ফেলল। জিহো তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে দেখলো মানুষটা সুবিন। সুবিন চোখ মুখ কুঁচকে ভীষণ রাগ নিয়ে ফুসফুস করছে। চার্জারের জন্য রনুর রুমে গিয়ে দরজা খুলছিল সুবিন। চোখের সামনে ফুল স্পিডে জিহোকে দৌড়ে যেতে দেখে সেও পিছু পিছু গিয়ে হাজির। মনে মনে যা ভেবেছিল তাই ফলতে দেখে এখন ইচ্ছে করছে ধানের বস্তার মতো ছুঁড়ে আছাড় মারতে। সুবিনের মুখে তাচ্ছিল্যের জায়গায় রাগ দেখে আজ ঠেলে ঠুলে হাসি দিল জিহো। হি করে হাসতে হাসতে তোতলানো শুরু বলল, হি হি, বউ খুঁজতে এসেছিলাম। সুবিন চোখ পাখিয়ে জিজ্ঞেস করলো, ওটা তোর বউ? কষিয়ে লাগাবো। তোতলাতে তোতলাতে জিহো বলল, ভাইয়ার মানে তো আমারই। ভাইয়া বলেছিল তার যা যা কিছু আছে তা আমার। সুবিন ক্ষুব্ধভাবে বলল, তোর বউগিরি কবে ছুটবে বলতো? অসহ্য লাগে না এসব বলতে। জিহো হো হো করে হেসে দিয়ে বলল, মরার পর দেখা যাবে সুবিন ভাই। আমি না মরা পর্যন্ত ভাইয়ের কপালে আমার বউকে দেবই না। সি ইজ মাই ওয়াইফ। হো হো করে মুখে হাত চেপে হাসছিল জিহো। কথাটা শুনতেই কেন যেন সুবিনের মনটা কামড়ে এলো। সে সমান তালে হাসতে পারল না আজ। সোল্লাস সহাস্যে মাতোয়ারা জিহোর দিকে নির্লিপ্তে নির্বিকারে শূন্য মুখে তাকিয়ে রইল সুবিন। ধীরে ধীরে হাত নিচু করে জিহোকে নামিয়ে দিল। বিকারহীন দৃষ্টিতে তার ভিতর থেকে যেন কেউ বলে উঠল, শেষ জায়গাটা হলো যেন, ফিরবে না এই সময়, হুট করেই হারিয়ে যাবে, দেখতে পাবো না তোমায়। ভোরের দিকে সমুদ্রের কাছে যেতে অদ্ভুত ভয় পেল সবাই। কেউ কেউ সূর্যোদয়ের দৃশ্য দেখতে গিয়ে কাছে যেতে পারল না। কেমন গা ছমছমে শিহরণে পিছিয়ে গেল তারা। ভোর সকালে ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডার ভিতরে স্নান সেরে বেরিয়ে পড়েছে জাংকুক। সাদা টি শার্টটা পরে সিকে ব্র্যান্ডের ট্রাউজার পরে সমুদ্রের বালু রাশির উপর হাঁটতে থাকে। মন আজ অন্যমনস্ক নয়, কিন্তু ঘুম ভাঙার পর থেকেই কেমন যেন আড়ষ্ট বোধ করছে। কিছু একটা হবে এমন একটা চিন্তা ভাবনা উৎকণ্ঠায় তার মনের ভিতর ছোটখাটো টর্নেডোর মতো ঘুরপাক খাচ্ছে। সাদা টি শার্টের উপর নেভি রঙের জ্যাকেট পরা। জ্যাকেটের বাম দিকে ছোট ছোট অক্ষরে ইংরেজি বর্ণমালায় সাদা রঙে লেখা নেভি। জ্যাকেটটা আজ পরার ইচ্ছে ছিল না মোটেই, কিন্তু লাগেজ খুলে হাতের কাছে যেটা পেয়েছে সেটাই ছোবল মেরে গায়ে টেনে বেরিয়ে পড়েছে। ঠান্ডা শীতল হিম বাতাসে তার জেলহীন চুলগুলো থেমে থেমে উঠছে। ডিউটিতে পুরোপুরিভাবে ঢুকে গেলে চুলগুলো একেবারে সেটা ছোট করে ফেলবে। অবশ্য এটাই নিয়ম। নিয়মটা একটু হেরফের হয়ে গেছে এবারের জন্য। হঠাৎ মনে পড়ল সে আজ সেভ করতে গিয়েও চোয়ালের নিচের দিকটায় হালকা মতন কেটে ফেলেছে। তবে সেই কাঁটাটা ছোট্ট ও চিকন ছিল, তাই রক্ত বের হয়নি। এতটা ছটফট কেন অনুভব করেছে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই জানা নেই। সেভ করার দক্ষতাটা এতটাই নিপুণ যে দেদারাস বা হাত দিয়েও স্বল্প সময়ে ইলেকট্রিক রেজার দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে টানতে পারে। দফায় দফায় এতগুলো ভুল যে কাকতালীয় ঠেকছে না। অবচেতন মন যে কোনো কিছুর ইঙ্গিত দিতে যাচ্ছে, সেটা মূলত ধরতে পারছে না জাংকুক। 6:40 বেজে 33 সেকেন্ড অতিক্রম করলো এখন। সারা রাত ঘুম হয়নি। ক্লান্তির রেশটা এখন তাকে কাবু করতে পারেনি। থেকে নিজের রুমে এনে সারাটা রাত ধরে জ্বর নামানোর কাজে লিপ্ত ছিল। জ্বরের ঘোরে তের আবল তাবল কথা শুনে কতবার যে দম ফাটা হাসি আটকাতে হয়েছে তার কোনো হিসেব নেই। সে জানে তের স্বাভাবিক ও সুস্থ রূপে ফিরে এলে আর এভাবে কথা বলবে না, কিন্তু সে মন থেকে চায় তে নিজের শক্ত খোলসের জড়তাটা দয়া করে ভেঙে ফেলুক। ফোনটা নিয়ে কল করলো সে। ট্রাউজারের বাম পকেটে হাত গুঁজে সমুদ্রের দিকে দৃষ্টি ফেলে তাকালো। কলের বিপরীতে থাকা ব্যস্ত ব্যক্তিটা টাচ স্ক্রিনে জন জেকে লেখাটা ফুল ফর্মে দেখি কলটা দ্রুত রিসিভ করলো। সাথে সাথে কোনো দেরি না করে জন জেকে মানুষটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপডেট দিতে এতটা দেরি লাগার কথা না মিনহো। তুমি ভালো করেই জানো আমি দেরি জিনিসটা খুব অপছন্দ করি। দেরিতে উঠেছো নিশ্চয়ই। ডেড বডি থেকে কি ইনফরমেশন পেলে জানাও। কোন রকম দ্বিধা ছাড়াই তার ডেস্কের উপর ফটাফট রিপোর্টটা খুলে গড়গড় করে বলতে লাগলো মিনহো।
সবটুকু তথ্য শুনে জাংকুক যার পরনে অবাক, তবু অবাকের রেশটুকু ভিতরে চেপে নিজেকে স্বাভাবিক করে রাখলো। অজ্ঞাত সন্ত্রাসীর দলটা কোত্থেকে এসেছে এবং কোথা থেকে লিড পাচ্ছে এসব তথ্য জানা খুবই জরুরি। এদের বিশাল নেটওয়ার্ক সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি। পুরোপুরি একটা বিষয় না জানলে এদের সাথে পাল্টা ধাওয়া খেলা সহজ হবে না। মিনহোর ভাষ্যমতে ট্র্যাক ডাউন করার পর কেউ একজন গাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, সেই সাথে গুলিবিদ্ধ হওয়া মৃত সন্ত্রাসীদের সমস্ত এভিডেন্স সেখান থেকে সরিয়ে দেয়। জাংকুকের স্পষ্ট মনে আছে সে কেবল 4টা গুলি শুনেছিল। সেই 4টা গুলির টার্গেট ছিল পিছন থেকে 3টে গাড়ির প্রতিরোধ করা। অথচ আশ্চর্যের বিষয় হলো একটা গাড়ির বদলে 3টে গাড়ি নাকি আগুনে ভস্ম হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে ওই যাত্রায় যারা বেঁচে গেছে তারাই তাদের সঙ্গীদের আগুনে পুড়িয়ে নাম নিশানা বিকৃত করে দিয়েছে। সমুদ্রের শো শো হিমেল হাওয়ায় জাংকুকের চুলগুলো আবার কপাল ছুঁয়ে ছুঁয়ে দুলছে। তার জোয়াল রাগে শক্ত, ভুরুর কাছে নীল রগগুলো ফুলে উঠেছে। পকেটে থাকা হাতটা 5 আঙুলে মুষ্টিবদ্ধ। সামনের যাত্রাটা খুব ভয়াবহ হবে। নির্ঘাত প্রাণে মারাটাই তাদের টার্গেট। কখন কোথায় কবে হামলা হবে তার জন্য এক চুল অনুমান করা যাচ্ছে না। বিশাল বড় ঝুঁকিতে ঝুলতে যাচ্ছে জাংকুক। তার আগামী দিনগুলো যে বিভৎস হবে তা নিয়ে সন্দেহ নেই। নিজের ওপর যা ইচ্ছা তা আসুক, তারা চাইলে তাকে জানও মেরে ফেলুক, কোনো ভয় নেই জাংকুকের। শুধু নিজের পরিবার যেন যাতে সুস্থ থাকুক। সমুদ্রের কাছ থেকে সরে এসে হোটেলের দিকে যেতে লাগলো জাংকুক। মিনহোর উদ্দেশ্যে কাট গলায় বলল, আমার জন্য ফোর্স পাঠাতে হবে না, আমি সেফ আছি। আমার জন্য কিচ্ছু করার দরকার নেই। চাইলে হোটেল এরিয়ার চারপাশে স্পেশাল ফোর্সের ব্যবস্থা করো, তাদের সিভিল ড্রেস পরে আসতে বলো। আমি বিকেল 5টায় জয়েন করছি। আমার এদিকের কাজ শেষ। নিরাপত্তার ব্যাপারে একটুখানি গাফিলতি দেখলে আমি কাউকে ছেড়ে দেবো না। কলকাতার সঙ্গে সঙ্গেই মিনহো ব্যস্ত হয়ে উঠল। বসের আদেশ মতো অনেকগুলো কল করে লোকেশন মতো সিভিল টিমকে রেডি হতে বলল। আজকেই জাংকুক সশরীরে ডিপার্টমেন্টে ফিরবে বলে ভোর রাতেই লাগেজ গুছিয়ে ফেলেছে। তের জ্বরটা মাঝ রাতেই ছেড়ে দিয়েছে। এবার সে ইচ্ছে করে হাই ডোজের ওষুধ খাইয়েছে ওকে। হোটেলে ঢুকে রুমের দিকে যেতেই পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, ওয়েট আ মিনিট জাংকুক। চমকে উঠল না জাংকুক, শুধু চলন্ত পা দুটো থামিয়ে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে পিছনে তাকালো না সে। পিছনের আগন্তুক মেয়েটা যে লিসা তাতে সন্দেহ নেই। এরপর মুখোমুখি এসে হাজির হলো লিসা। একজোড়া দৃষ্টি সে জাংকুকের দিকে ছুড়ে দিয়েছে। গায়ে ঢিলা ঢোলা অফ হোয়াইট রঙের সিল্ক নাইটি, সেই নাইটের উপর কালো রঙের শাল জড়িয়ে নিয়েছে। গলাটা এতটাই বড় যে অশালীন কায়দায় বুকের ছোট্ট পোশাকটাও পরিদৃষ্ট হচ্ছে। জাংকুক দৃষ্টি সংযত করে অন্যদিকে মুখ ঘোরালো। এক চোট তুখোর গালি ঢোক গিলে হজম করে হাত দুটো পকেটে পুঁছল। অপ্রস্তুতভাবে ঢোক গিলাটা অন্য কিছু মনে করে মিটিমিটি হাসছিল লিসা। তার উদ্দেশ্যটা সফল হয়েছে ভেবে হাসতে পড়ে জাংকুকের কাছে এসে দাঁড়ালো। আবেদনময়ীর মতো দৃষ্টি বিলিয়ে প্রসন্ন হাসিতে বলল, যদি তুমি চাও দেন আই ক্যান অ্যাডর ইউ জিওন জাংকুক। ইঙ্গিতটা বুঝতেই রাগে চোখ বন্ধ করলো জাংকুক। লিসা এতে আরো খুশি। মনে মনে বিশ্বজয়ের মতো আনন্দ হতেই গত রাতের ব্যাপারটা টেনে বলল, ছেলেদের কষ্টটা আমি বুঝি জাংকুক, তোমাদের সহ্য আর ধৈর্য জিনিসটা একেবারেই কম। সুযোগ পেলে আদরের জায়গায় বাদর হতেও 1 সেকেন্ডও দেরি করো না। জানো তো আদরের খোঁজ তা তোমার বউ কি তোমাকে হ্যান্ডেল করতে পেরেছে? মানে ওই যে বুঝে, তবে ও সেন্সে আছে কি? মুচকি হেসে হঠাৎ পূর্ণ চোখে তাকালো লিসা। জাংকুকের কারো লালচে ঠোঁট দুটোর দিকে দৃষ্টিকে ঠেকলো। অতীতের পুরনো লোকটা কেমন চনমন করে উঠল আজ। নিঃশ্বাস প্রশ্বাসের বেগটাও যেন ভারী হয়ে বুকটায় ধুকপুক ধুকপুক করছে। লালচে ঠোঁট দুটোকে নিজের অধর যুগলে পাওয়ার এক অদ্ভুত নেশা মনের ভিতরে জেগে ধরেছে। লম্বা মানুষটার ঠোঁট দুটোর নাগাল পাওয়ার আশায় সে পা উঁচু করে বন্ধ চোখে এগোচ্ছিল লিসা। সুতীব্র আকাঙ্ক্ষায় মুখ বাড়িয়ে দিতেই সশব্দে ঠাস করে তাক লাগানো শব্দ হলো। বিদ্যুৎ পৃষ্ঠের মতো মাথাটা
চক্কর দিয়ে উঠল লিসার। চোখে মুখে সাথে সাথে অন্ধকার দেখতে পেল। ডান কান থেকে মাছের মতো ভোঁভোর শব্দ শুনতেই কোথায় ছিটকে পড়ল সেই হুঁশ নেই তার। চোখ ঝাপটাতে ঝাপটাতে স্পষ্ট দেখার চেষ্টায় ছিল লিসা। কিছু বুঝে ওঠার আগে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। শরীরটা নিস্তেজ হয়ে ভরহীন অবস্থায় ঠান্ডা ফ্লোরে পড়তেই আধো আধো দৃষ্টিতে দেখতে পেল এক জোড়া পদধ্বনি দাপটের সাথে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। এরপর সব অন্ধকার। মেঘলা আকাশের বিষণ্ণতা কাটিয়ে পূর্ব দিকে সূর্য উঠেছে। সূর্যের গোলাকার অগ্নি চাকাটা চারিদিকে আলো ছড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। সমুদ্রের বুকে নিজের জৌলুস ফেলে বেশ গরম করেছিল পরিবেশটা। সমুদ্র তীরে ভিড় করেছে পর্যটকরা। কেউ পরিবার সহ এসেছে, কেউ এসেছে বন্ধুদের নিয়ে, আবার কিছু কিছু এসেছে নব দম্পতি। সকাল 9টার দিকে ঘুমের তন্দ্রা কাটল দের। কঠিন জ্বরটা ছেড়ে গেলেও শরীর থেকে সব শক্তি যেন টেনে নিয়েছে। ঘুম জড়ানো চোখ দুটো আস্তে আস্তে খুলতেই সোনালি আলোয় ঝলমলে রুমটা দেখতে পেল। ছোট্ট একটা হাই তুলে আশেপাশে কাউকে খুঁজতেই শোয়া থেকে উঠে বসলো। ডান দিকে জানলার উপস্থিতি দেখে 2 হাতে পর্দা সরিয়ে দিল। অমনি চোখ ধাঁধিয়ে সকালের সূর্যটা ছুঁয়ে দিল ওকে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নাক ও ঠোঁট দিয়ে শব্দ করে নিঃশ্বাসটা ছাড়লো। চোখ খুলতেই সুন্দর সকালটাকে মুচকি হাসি দিয়ে অভিবাদন জানাতেই বিছানা থেকে নামলো। সকাল সকাল চাঙ্কুকে দেখা না পেয়ে সুন্দর সকালটাও ফিকে লাগছে। জ্বরের জন্য ম্যাজম্যাজে ভাবটা কাটানোর জন্য স্নানের উদ্যোগ নিল। কিন্তু পরনের কাপড় যে জিনের রুমে সেটা সে জানে সালোয়ার কামিজে অভ্যস্ত নয়। খুব ছোট থেকেই মা বড় মায়ের নির্দেশে শাড়ি পরে এসেছে। এখন কামিজ পরেও কেমন যেন খুঁতখুঁতে লাগছে। অনেকক্ষণ পাল্টাবে করে চিন্তাটাই করতে লাগলো। ঘরের একদিকে বিশাল লম্বা বাদামি রঙের আলমারিটা দেখতে পেল। সেখানে নিশ্চয়ই চাঙ্কুকের পোশাক আশাকের সাথে তোয়ালে রেখেছে। আপাতত ট্যাপের জলের নিচে মাথা ভেজাতে ইচ্ছে করছে ওর। সেই চিন্তাটা চেপে বসতেই আলমারি খুলে হাতের কাছে তোয়ালে পেয়ে গেল। তোয়ালেটা 2 হাতে নিয়ে নাকের কাছে আনতেই পরিচিত ঘ্রাণে ঠোঁটে হাসির ঝলকে উঠল। চাঙ্কুকের ব্যক্তিগত জিনিসে হাত লাগালে অদ্ভুত শান্তি লাগে। মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয় যেন নিজের দেহের প্রতিটা ভাঁজে ভাঁজে অস্তিত্বের সাথে মিশে আছে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই হঠাৎ ক্লথ হ্যাঙ্গারে দৃষ্টি আটকে গেল। একই হ্যাঙ্গারে আগে থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট ঝুলছে। আশ্চর্যে নাস্তানাবুদ হতেই ক্লথ হ্যাঙ্গারে শাড়িটা দেখে খিলখিল করে হেসে উঠল তে। এই জন জাঙ্কুকের দুর্ধর্ষ চিন্তা ও উপস্থিত বুদ্ধি থেকে এক বুক ভালোবাসার শিউরে উঠল তার। হালকা বেগুনি রঙের সুতির শাড়ি, লাল টকটকে মোটা পাড়, শাড়ির পাশে মখমলের লাল ব্লাউজ দেখে মুচকি হাসতেই মাথা ডানে বামে দোলালো তে। অসভ্য লোক তো দেখি সব ব্যবস্থায় করে রেখেছে। নাস্তা খেতে বসে সবার মুখের অবস্থা করুন। চিন্তায় কারোর গলা দিয়ে জল পর্যন্ত নামছিল না। কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করলে মাথায় কাজ করে না। টান টান উত্তেজনার ভিতরে রুক্ষ মুখে বসে আছে সবাই। একটু আগেই জানতে পেরেছে লিসাকে করিডোরের কাছ থেকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। তার অবস্থা খুবই খারাপ, রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গুরুতর দশা। কিভাবে ওই অবস্থা হয়েছে সেটা অবশ্য সুগারা ছাড়া আর কেউই জানে না। হোটেলের 2-1 স্টাফ এসে ফ্লোরে অন্য রুমে বেডটি নেওয়ার সময় ঘটনাটা স্বচক্ষে দেখে ফেলে। তাদের কাছ থেকে টোপ ফেলে জেনে এসেছে সুবিন। আপাতত ওই স্টাফদের টাকার জোরে মুখ বন্ধ করে এসেছে। ভুলেও যেন এ খবর অন্য কারোর কানে না যায় এটাও পরিষ্কারভাবে বলে এসেছে। ভয় শুধু একটাই, নীরব বাঘিনী যেন এই বিষয়ে না জানে। কোকের বোতলে ছোট্ট চুমুক দিয়ে বিমর্ষ কণ্ঠে সুবিন বলল, জাঙ্কুক যাই করুক আমার আপত্তি নেই, কিন্তু এই লিসার ম্যাটারটা আইলে ভাই আমি তো বহুত টেনশনে থাকি। সুবিনের কথার সাথে যোগ করে শান্ত কণ্ঠে সুগা বলে উঠল, শুধু তুই না আমরা সবাই থাকি। তোর কি মনে হয় বলতো, রানী যে চুপ মেরে আছে এই মহিলাকে কিছু প্ল্যান করছে না? সুগার কথাটা চট করে টেনে নিল আয়ু। নিশ্চিত করে বলল, প্ল্যান তো করেই এসেছে, নাহলে আমাদের সাথে শুধু শুধু ও সি বিচ দেখতে আসতো না। আয়ুর
কথার পর চুপ রইল সবাই। সবার মন যখন একীভূত হয়ে চিন্তায় ডুবে আছে, তখন গেমস খেলায় ব্যস্ত জিহো দাম্ভিকতা সুরে বলল, জাংকুক ভাইয়ের সার্ফ মাইন্ডের কাছে এইসব ফাউল প্ল্যান টিকবে না। সবাই চকিত ভঙ্গিতে চমকে উঠতেই সাথে সাথে জিহোর দিকে তাকালো। যেই আত্মবিশ্বাস, যেই দৃঢ়তা, যেই প্রবল চেতনার সাথে জিহোর কঠিন কথাটা সত্যি কথাটা বলে উঠল, তাতে সবাই অবাক। খাপে খাপ জাংকুকের মতো, একদম জাংকুকের ভাবসাবে কতটুকু বলল সে। বিস্ময়ের ঘুরে সবাই এখন জিহোর দিকে তাকিয়ে আছে। আর চোখে সবার দৃষ্টি লক্ষ্য করে লজ্জা পেল জিহো। গেমসটা পজ করে দুই ভুরু কঠিনভাবে কুঁচকে বিব্রত বলে বলল, উফ, আমি কি লজ্জা পাই না? আমার দিকে এভাবে তাকাও কেন? আমি তো একটু আধটু ভাইকে দেখে শিখেছি। ভাইয়া বুড়ো হলে আমার তো থেকে বিয়ে করতে লাগবে, এজন্য এখন থেকে ট্রেনিং নিচ্ছি, বুঝেছো সবাই? জিহোর উটকো কথা শুনে কয়েক মিনিট শক্ত মুখে নীরব রইল সবাই। সবার গম্ভীর মুখের অবস্থা দেখে জিহো ইতস্তত ভঙ্গিতে চোখ নামালো। এক মুহূর্তের জন্য শুনশান, এরপর হু হু করে হাসির কলরা ফেটে পড়ল রুমের ভিতরে। হাসতে হাসতে সবাই তখন একই সুরে বলে উঠল, চুপ কর বাটপার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালোতে মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলে চুলগুলো ঝাড়া দিল। টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো বিন্দু কোনা ফ্লোর জুড়ে পড়ল। ওয়াশরুমে শাড়ি পরতে গেলে জলে শাড়িটা ভিজে যেত, তাই বাধ্য হয়ে শাড়ি হাতে রুমে আসতে বাধ্য হয়েছে। জাংকুক এখন রুমে নেই। স্বস্তি নিঃশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালেও মনটাতে শান্তি পেল না। কোথায় গেল লোকটা? একবার কি বলে যাওয়া যেত না? এখন যে এক পলক দেখার জন্য অসহ্য রকমের অস্থির লাগছে, সেটা কি করে বোঝাবে? লাল পেটিকোটের ভাঁজে ভাঁজে শাড়ি গুঁজে নিতেই বুকের উপর আঁচলের কাপড়টা টেনে নিল। মাথাটা একটু ঝুঁকিয়ে পেটের কাছে কুঁচির জন্য থামল তে। দক্ষ হাতে আঙুলে কুঁচির ভাঁজগুলো ঠিক করেছিল সে। একটা, দুটো, তিনটে করে ভাঁজযুক্ত কুচিগুলো ক্রমাগত আঙুলে ধরছিল। মাথা নত অবস্থায় ঠিক করা কুচিগুলো পেটের কাছে যেই গুঁজবে, ঠিক তখনই গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। পিছন থেকে একজোড়া হাত এসে চোখের পলকে পেটের উপর আষ্টে পিষ্টে আঁকড়ে ধরল। নিঃশ্বাস আটকে যেন স্থির হয়ে আছে তে। হাত থেকে এক এক করে সব কয়টা কুঁচি ফসকে গিয়ে ফ্লোরে পড়ল। পিঠের উপর সুঠাম বুকের সান্নিধ্য টের পেল। কিছুক্ষণ পর অনুভব করলো পিঠের উপর চুলগুলো বামে সরে যাচ্ছে। নত দৃষ্টিটা চট করে বন্ধ করলো তে। নিঃশ্বাস আটকে রাখার কারণে প্রাণবায়ুটা বুকের ভিতর ফুরিয়ে আসছে। তে নিঃশ্বাস না নেওয়ার পরিস্থিতিটা দেখে পিছনে থাকা মানুষটা মৃদু শব্দে হাসলো। হাসিতে বলল, মুখটা তোলোতে, একটু লজ্জামাখা মুখটা দেখি। জাংকুকের কথায় আরো কুকড়ে গিয়ে চোখ খিচে রইল। ভুলেও মাথা তুলল না তে। লজ্জায় কুণ্ঠায় মাথা নুয়ে রাখলে ওর ডান কাঁধটায় থুতনি রাখলো জাংকুক। আদরে আহ্লাদে চোখ বন্ধ করে মৃদুস্বরে বলল, বিকেলে চলে যাচ্ছি, মন খারাপ করো না, পরের বার অনেক দিনের জন্য আসবো। চট করে চোখ খুলল তে। মাথাটা স্বাভাবিকভাবে তুলতেই মুখটা ডান কাঁধের দিকে ফেরাতে নিলে কিন্তু পারল না। জাংকুকের গরম নিঃশ্বাসটা তের গাল ছুঁয়ে তাকে থামিয়ে দিল। উদ্বিগ্ন কণ্ঠে তে এবার ঠিকই মুখ খুলল। চলে যাচ্ছেন মানে? চোখ খুলল জাংকুক। আয়নায় এবার তের পাশাপাশি সেও এক দৃষ্টিতে তাকালো। পেটের উপর হাত বোলাতে বোলাতে বলল, আমি থাকলে যে আম্মু আব্বুর ডাকার দলবল এসে পড়বে। তে এমন ভয়াবহ কথা শুনে কপট রাগ দেখাতে গিয়েও খিলখিল করে হেসে ফেলল। সেই হাসিতে কোনো জড়তা নেই, ভয় নেই, সংকোচ নেই। হাসতে হাসতে পেটের উপর জাংকুকের হাতের ওপর নির্বিঘ্নে হাত রেখে দিল। মুখটা টানে ঘুরিয়ে জাংকুকের দিকে তীর্যক চাহনিতে বলল, আপনাকে আমি বাধা দিইনি, কাল রাতেও মোক্ষম সুযোগ ছিল, আপনি সবসময়ের মতো দূরত্ব রেখে চলেছেন। কথা শুনে কিছুক্ষণ নির্বাক হয়ে রইল জাংকুক। এক দৃষ্টিতে তের দিকে তাকাতেই বোঝার চেষ্টা করলো কোনো কল্পনা করেছে নাকি। তে ব্যাপারটা বুঝতে পেরে পেটের উপর থেকে হাতটা সরিয়ে জাংকুকের দিকে ফিরল। কালো শার্টের ফোল্ড করা স্লিভসের হাত দুটো টেনে এনে কোমরের দুই পাশে রেখে দিল। বিমূঢ় জাংকুক অবাকের রেশ না কাটতেই আলতো সুরে বলে উঠল, তুমি কি কাল রাতে হুঁশেছিলে? তে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখে চোখ রেখে বলল, আপনি যে আমার ঠোঁটের চুমুখে লাভ ইউ বলেছিলেন ততক্ষণ পর্যন্ত ছিলাম। আর এক দফা আশ্চর্য হয়ে হাসি হাসি চোখে তাকালো জাংকুক। দুই হাতে তের গাল দুটো ধরে নিচু কণ্ঠে বলল,
তুমি কি তাহলে একটুও বেহুশ ছিলে না? জাংকুক কিছুক্ষণ চুপ করে স্থির চোখে তাকিয়ে রইল। জাংকুকের গভীর চাহনির অতল স্পর্শে নিজেকে নিজেকে ডুবিয়ে দিয়ে হালকা করে বলল, আপনার কোলে যখন মাথা রাখলাম আপনি চিৎকার করতে করতে জল পড়ে দিতে লাগলেন। তখন আমার হুঁশ ছিল না, অন্ধকার দেখছিলাম। চোখ বন্ধ করলো জাংকুক। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে এবার চোখ বন্ধ অবস্থায় বলল, একটু ভয় পেয়েছিলাম। ফিক করে হাসলো তে, সরল করে বলল, একটু ভয় পেলে বুঝি ওভাবে পাগলের মতো চিৎকার করে? চোখ খুলে প্রসন্ন চাহনিতে হাসলো জাংকুক। শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে যে পুরো আমিটাই তুলে দিয়েছি, তোমার কিচ্ছু হলে এই আমিটা টিকবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আমার উপর কত কিছুর চাপ যায় জানো? একটা ভুল করলে দেশের মধ্যে ধ্বংসাত্মক অবস্থা হবে। খুব ভয় পেয়েছিলাম তে, ভয়ের ব্যাখ্যাটা কোনোদিনই ঠিকঠাক মতো বলতে পারবো না। গালের উপর থেকে আস্তে করে 2 হাত সরালো তে। এহেন কাণ্ডে একটু চমকালো জাংকুক। পরক্ষণে দেখতে পেল তে তার গাল দুটোতে আদরের হাত রাখলো। আবদার সূচকে বলল, মুখটা একটু নিচে নামান। শীতল চাউনিতে তাকিয়ে থাকতেই মাথা নেড়ে সায় দিল জাংকুক। তের নাগাল বরাবর মুখটা নিচু করতেই দেরি করলো না তে। চোখ বন্ধ করে লালচে অধর যুগল নিজের ঠোঁটের মাঝে মিলিয়ে নিল। ক্লিন শেভের ডান গাল থেকে হাত সরিয়ে ছোট করে চুলের উপর রাখলো। দূরে যাওয়ার বিষণ্ণ সুর যেন কাঁদিয়ে দিচ্ছিল থেকে। নিজের চোখ দুটোকে সংযত করতে গিয়ে ভুলবশত দাঁত শক্ত করলো। কিঞ্চিত ব্যথায় জাংকুক বন্ধ চোখ দুটো খিঁচুনি দিয়ে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। জাংকুক আজ বারবার হাজারবার দফায় দফায় অবাক হলেও দারুণ খুশিতে আনন্দে আবেগে টেকে বুকের সাথে মিশিয়ে রাখলো। হাতের 5টা আঙুল খামচে পিঠের মখমলে লাল ব্লাউজটা ধরলো। চোখ খুলে আজ দেখতে পেল কান্নায় লাল নাক ফুলে ফুলে উঠছে, চোখের বড় বড় পাপড়ি চুইয়ে জল পড়ছে।